আসসালামু আলাইকুম। আজকে অনেকেই নতুন আছে, তারা হয়তোবা পরিচিতি ওইভাবে হয়নি, ইন্ট্রোডাকশনটা তাদের সম্বন্ধেও জানতে পারি নাই ভালো। আহ, আমার সম্বন্ধে বলা হয়নি। আমি রাশেদ করিম, সার্টিফাইড ইনকাম ট্যাক্স লয়ার, সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট। আমি ফরমার সিএফও হিসেবেও কাজ করেছি বিভিন্ন কোম্পানিতে। আমি বর্তমানে হেড অফ ফার্ম করিম মারিহান অ্যাসোসিয়েটস অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিও কেপিডিএন একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন যে কেপিডিএন একাডেমির মাধ্যমে দিদার ভাই যেটা বললেন যে আমরা যেহেতু এখন একটা সুযোগ প্ল্যাটফর্ম যে অনলাইনেও ঘরে বসেও অফিস করে এসেও মানুষ শিখতে পারে, সেটারই একটা চেষ্টা অব্যাহত রাখা। আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা নতুন নতুন কোর্স অফার করব, কোর্সগুলিতে অ্যাভেল করবেন। তাতে আমরা সার্থক হব আর কি, আমাদের চেষ্টাটা হবে আর কি, সফল হবে আশা করি। তো এই হলো আমার সংক্ষিপ্ত যারা নতুনদের জন্য বলা। আজকে আমরা এই যেহেতু স্যালারি ট্যাক্স নিয়ে আমরা কম্পিটিশন করছি, মানে আমরা অ্যাসেসমেন্ট শিখেছি, কিন্তু একটা জিনিস কিন্তু খুবই দরকার। যারা অ্যাকাউন্টেন্ট, বিশেষ করে কোম্পানির পেরুল দেখেন, যারা যারা অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য এটা প্রত্যেক মাসেই একজন এমপ্লয়ির যে স্যালারি পার্ট, সেখান থেকে তাকে ট্যাক্স ডিডাক্ট করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই পার্ট নিয়ে আমরা আজকে একটু হয়তো বা 10 মিনিট 15 মিনিট বা হাফ এন আওয়ারের মধ্যে এটা হয়ে যাবে। সেটা হলো এটা এক্সেল শিটে করা। সে এরকম বলা যেতে পারে যে ধরেন যে মিস্টার এক্স এবিসি কোম্পানির একজন এমপ্লয়ি, মিস্টার এক্স, সে ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 2025-2026, মানে যেটা এখন রানিং, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা তো এটা তো অন্তত বুঝি, যেটা ক্লোজ হয়ে গেল এটা হলো 24-25, যেটা আমরা অ্যাসেসমেন্ট করব বা ট্যাক্স ফাইলিং করব। আমরা ওইটা নিয়ে কথা বলছি না, আমরা কারেন্ট মান্থ, সে ফর এক্সাম্পল এটা হলো অগাস্ট মান্থ, অগাস্ট মাসে যদি কোনো এমপ্লয়ির স্যালারি ডিডাক্ট করতে হয়, সেপ্টেম্বর মাসে যখন স্যালারি দিলাম বা দিব, তখন কিভাবে এটা ডিডাক্ট করব আমরা, সেটা নিয়ে আমরা কথা বলছি আর কি। এই জন্য আমি বললাম যেটা হলো যারা কন্টিনিউ, মানে স্যালারিটা, পেরোলটা দেখছেন, তাদের জন্য এটা খুবই দরকার আর কি। এই জন্য লিখছি আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 25-26, আর অ্যাসেসমেন্ট হবে তো অবশ্যই 26-27, মানে পরের বছরটা আর কি। এটা তো আমরা মোটামুটি জানি সবাই। তো ধর মিস্টার এক্স হলো এবিসি কোম্পানির একজন ম্যানেজার পজিশনে আছে। জাস্ট এটা জন্য আলোচনা করা আর কি। এটা আমাদের একটা ক্লায়েন্টের রিয়েল ডাটা, কিন্তু জাস্ট নাম এবং কোম্পানিটা দেওয়া হয়নি আর কি। জাস্ট ওই ডাটাটা নিয়ে আমরা শেয়ার করবো আপনাদের সাথে। এটা এক্সেল ফরম্যাট করা। দেখবেন যে আপনি যদি বসান, সে ওনার স্যালারি হলো 1 লাখ 1,22,000 টাকা। সে একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার, যেহেতু লিখছি এবিসি লিমিটেড কোম্পানি। তো যেটা বলছিলাম যে এখানে আপনার যে এক্সেলে দেখানো আছে, আপনি মোটামুটি যদি আপনি বসান 1,22,000 টাকা, তাহলে দেখবেন অটোমেটেড ভাবে প্রায় 95% এরিয়া অটোমেটেড চলে আসবে। আপনার তেমন কিছুই করা লাগবে না, খালি চেক করবেন এবং দেখবেন যে লিঙ্কগুলি ঠিক মতো কাজ করছে কিনা। আর হয়তো বা 5%-এর জন্য আপনাকে একটু ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগতে পারে বা লাগবে আর কি। এই আর কি, এটা একটা দারুণ হবে আপনাদের জন্য, যারা অনেকে প্র্যাকটিস করেন হয়তোবা, কিন্তু এটার সাথে, এটা যেহেতু আমার অনেক বছরের, এটা ধরেন যে প্রায় 15 বছরের বেশি আগে এটা আমি প্র্যাকটিস করে আসছি। আমি যখন একটা কোম্পানির এজিএম ছিলাম, হুম, সেই কোম্পানির এটা আমরা প্র্যাকটিস করছি। তো 15 বছর আগে প্রায় হবে। তো সেটা আবার ওইটা কিন্তু ওইভাবেই নাই, এটা আমরা প্রতিনিয়ত, আমি এটা আপডেট করি। জবে থাকতেও যখন আমি সিএফও ছিলাম, তখন আমার ম্যানেজারকে আমি এটা দিতাম যে এটা আপডেট করেন, এটা ফলো করেন। তারপরে সে গ্রাজুয়ালি আস্তে আস্তে আমি প্র্যাকটিসে যখন আসলাম, তখনও এটা আমরা ফলো করতেছি আর কি। তো সেটা খুবই এটা গুরুত্বপূর্ণ একটা এক্সেল শিট। সে ওনার গ্রস স্যালারি হলো 1,22,000 টাকা। দেখেন যে 1,22,000 টাকা যখন, তখন আমরা এটাকে সেগমেন্ট করে নিছি যে এটা বেসিক, ফেস্টিভ্যাল বোনাস, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স, এভাবে আরো সেগমেন্ট অনেক অফিসে থাকে। আমরা এত দরকার নেই, বেসিক 4-5টা হেডে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করছি। 4টা হেডে 1,22,000 টাকা দেখতে পাচ্ছেন টোটাল স্যালারি। কিভাবে হলো এটা?
আপনি বেসিক স্যালারি দেখেন একটা পার্সেন্টেজ করা আছে। মোস্ট অফ দ্য কোম্পানিতে বাংলাদেশে প্র্যাকটিসে দেখা যায় যে গ্রোস স্যালারি যেটা হয় বেসিকটা সাধারণত 50% হয়, এটা কিন্তু 60%ও হতে পারে, 55 হতে পারে, 48 হতে পারে, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ ইস। এটা ডিপেন্ড করবে হলো ম্যানেজমেন্টের পলিসির উপরে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের শুধু খেয়াল করতে হবে যে সেগমেন্টটা ঠিক আছে কিনা। যেটা আমরা ধরে নিয়েছি বেসিক স্যালারি 50%, আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজটা। তো আপনারা কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা প্রপারলি? Yes, sir. জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাউস রেন্ট অ্যালাউন্স হলো কত পার্সেন্ট? 30% ধরে নিয়েছি আমরা, এটা মানে অ্যাসেস করে নিয়েছি, হ্যাঁ, অ্যাজাম্পশন আর কি। কনভেন্স অ্যালাউন্স হলো 15%, বা আপনারা এটা অ্যাকচুয়াল ইয়েতে প্র্যাকটিসও এটা করতে পারেন, ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার টোটাল বা গ্রসে ঠিক থাকবে, শুধু ডিস্ট্রিবিউশনটা এদিক সেদিক হবে অ্যাজ পার পার্সেন্টেজ ওয়াইজ আর কি। মেডিকেল অ্যালাউন্স হলো আপনার 5%। টোটাল দেখেন 100% হলে কত হয়? 1,22,000 টাকা। দেখেন টোটাল স্যালারি 1,22,000 টাকা চলে আসছে, এটা সাম করাতে, যোগ করাতে চলে আসছে। কত দেখেন? 1,22,000 এখানেও আছে, এখানেও আছে 1,22,000। আমরা একটু দেখাই আপনাকে প্র্যাকটিক্যালি। 1,22,000 জায়গায় যদি আমরা 1,50,000 করি কি হবে? দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে 1,50,000, মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে যেহেতু মান্থ ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে অ্যানুয়ালিটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা 1,22,000 রাখি, যেহেতু এটা একটা রিয়েল ডাটা। 1,22,000, তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি এইখানে এই যে ইয়েলো মার্কিং যে আছে, মিস্টার এক্স এর জায়গায় মিস্টার ওয়াই হোক, এক্সিকিউটিভ হোক, জিএম হোক, সিএফও হোক, যাই হোক না কেন, আমরা এখানে বসালে পরে অটো চলে আসবে। এটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারছি আশা করি। এবার দেখেন, যখন তার বেসিক স্যালারি 61,000, তাহলে মান্থ হলো, আমরা ধরে নিচ্ছি যে সে 12 মাসে সার্ভিস দিচ্ছে এখানে, বা 12 মাসে থাকবে। আমরা কি একটা এমপ্লয়ি যখন জয়েন করবে, জয়েনিং এর শুরুতেই কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, স্যালারি ধরা হলো গ্রোস স্যালারি 1,22,000 টাকা, তাই না? তখন আমরা কি করব, যে আমরা যে স্যালারি দেব, সে সে জয়েন করলো হলো জানুয়ারি মাসে করুক আর জুলাই মাসে করুক, বছরের মাঝামাঝি বা ফিসক্যাল ইয়ারের শুরুর মাসে করতে পারে, অথবা ক্যালেন্ডার ইয়ারের শুরুর মাসেও করতে পারে, সেটা ম্যাটার না। আমরা তার স্যালারিটা করব, কনসিডার করব 12 মাসে ক্যালকুলেট করে। 12 মাসে ক্যালকুলেট করে এভারেজ করলে, তাহলে আমরা মান্থলি বেসিসে তার ডিডাকশনটা আমরা সোর্স ট্যাক্স বা টিডিএস করতে পারবো। তো আমরা সে 12 মাসটা আমরা কনসিডার করে নিচ্ছি। হ্যাঁ, বেসিক স্যালারি 61,000 যদি হয়, আমরা তো পেয়ে গেছি পার্সেন্টেজ, এখানে অটো চলে আসছে। আপনারা যদি চাইলে কথার কথা এটা 55 হতে পারে, তখন আবার এদিকে কমবে, মানে ওভারঅল আমাদের 100% ঠিক রাখতে হবে। এটা মোটামুটি আপনারা বুঝেন সবাই এটুকু। তো বেসিক স্যালারিটা আমরা 12 দিয়ে গুণ মাল্টিপ্লাই করলাম, এই যে অলরেডি করা আছে, দেখেন 61,000 মাল্টিপ্লাই বাই 12, এই যে ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, ফর্মুলা দেওয়া আছে, তাহলে কত হলো? 7,32,000 হলো। সিমিলারলি ফেস্টিভ্যালটা কিন্তু এখানে থাকবে না, যেহেতু এটা এক্সট্রা স্যালারির বাইরে, এটা তাই না? স্যালারির বাইরে। ধরেন যে এই কোম্পানি ফেস্টিভ্যাল বোনাস দেয় কত, ইকুইভ্যালেন্ট টু বেসিক, এক মাসে যা বেসিক স্যালারি সমান দেয় আর কি, দুইটা। কেউ কিছু আস করতে যাচ্ছিলেন কিনা? তো এখানে ধরেন ফেস্টিভ্যাল বোনাস, আমি কোশ্চেনের সুযোগ দিব আপনাদের, আপনারা এখন শুধু দয়া করে দেখুন, স্ক্রিনটা খেয়াল করুন এবং শুনুন আমার কথা। তারপরে আমি যখন কোশ্চেনটা সুযোগ দিব, তখন যদি আস করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। এছাড়া বাকিরা দয়া করে মিউট করে রাখুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি একটু মিউট করে রাখছি, অল মিউটেড। হ্যাঁ, অল মিউটেড আছে, অল মিউটেড আছে। এটা খুব সেনসিটিভ একটা এটা নট, এটা থিওরি না, এটা একটু খেয়াল করার বিষয়, কানেও শুনতে হবে এবং স্ক্রিনটা দেখতে হবে আর কি, যেহেতু এটা লিংক আছে এখানে। হ্যাঁ, তাহলে আপনার কাজ করতে সহজ হবে। এনিওয়ে, তো সিমিলারলি আমরা ফেস্টিভ্যাল বোনাসটাকে আমরা 2 দিয়ে গুণ করব, যেহেতু নর্মালি কি হয়, একটা কোম্পানিতে সাধারণত 2 ঈদে ফেস্টিভ্যালে 2টা বোনাস দেওয়া হয়। আর এরপরেও যদি কোনো ইনসেনটিভ থাকে, সেটা অন্য হিসাবে আসবে। হ্যাঁ, এটা আরো ওই যে পারকুইজিট হিসাবে আসবে, বা অন্যান্য সুবিধা হিসেবে আসবে, সেটা যেটা আমাদের সামনে আছে আমরা এটাই ক্যালকুলেশনটা দেখি।
ফেস্টিভ্যাল বোনাস আমরা মাল্টিপ্লাই বাই 2, 1,22,000 লিঙ্ক করা আছে দেখেন। তো এভাবে হাউস রেন্ট অ্যালাউন্স 36,600 মাল্টিপ্লাই বাই 12, 4,39,200। এইভাবে প্রত্যেকটা হেডকে আমরা আইটেমটাকে আমরা 12 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা এটা মাসে আছে এটা আমরা বছরে কনভার্ট করে নিয়ে আসলাম। এই প্রত্যেকটাই কনভেন্স অ্যালাউন্স 2,19,600, তারপর আপনার মেডিকেল অ্যালাউন্স এখানে আছে আপনার 6,100 মান্থলি, আর এটাকে 12 দিয়ে গুণ করলে 73,200। এই হলো টোটাল আমরা মান্থলি অ্যানুয়ালে কনভার্ট করলাম, বছরে কনভার্ট করে নিলাম। বছরে কনভার্ট করে দেখা গেল তার টোটাল যে ইনকাম কত আসলো, 15,86,000 টাকা আসলো। ঠিক আছে, তো এটা হলো তার গ্রস স্যালারি আসছে বছরে। ঠিক আছে, গ্রস স্যালারি। তো এখন এখান থেকে গ্রস স্যালারি থেকে কি কি বাদ যাবে, এনবিআর তো আমাদের একটা সুযোগ দিয়েছেন স্যার, যেটা আমাদের বারবার শিখাইলেন গত কয়েকদিন। কি শিখাইলেন যে আমাদের ওই অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আছে চাকরির ক্ষেত্রে, তাই না? স্যালারির ক্ষেত্রে কি আছে যে 1/3 এক্সেমশন পাবে। 1/3 কত হয় দেখেন, 1/3 হলো এখানে আমরা 15,86,000 এটা কপি করে নিলাম, লিঙ্ক করে নিলাম। 1/3 মানে 3/1 যে এটাকে 15,86,000 যেটা গ্রস, যেটা এটাকে আমরা মাল্টিপ্লাই বাই 3 দিলাম, সরি ডিভাইডেড বাই 3 দিলাম, তাতে কত আসে? 5,28,667 টাকা আসে। এটা একটা অপশন যে 1/3 হলে কত হয় তার 5,28,667 টাকা। আচ্ছা, আর আরেকটা এটা হলো কি, সিক্সথ শিডিউল, হ্যাঁ, ষষ্ঠ তফসিলের পার্ট 1 প্যারা বা পয়েন্ট 27 এটা উল্লেখ আছে যে একজন কিভাবে এটা হবে, এক্সেমশনটা কিভাবে পাবে। ঠিক আছে, তারপর আরেকটা অপশন আছে কি, ওই যে যেটা বললাম সিক্সথ শিডিউল পার্ট 1 প্যারা 27 বা পয়েন্ট 27 আছে, বলা আছে ম্যাক্সিমাম লিমিট পাবে একজন এমপ্লয়ি, সে তার যে স্যালারি থেকে সে ম্যাক্সিমাম লিমিট হলো 5 লাখ টাকা গতবার, যেটা আমরা এইবারও অ্যাসেসমেন্ট করব হলো 25-26-এ আপনার 5 লাখ টাকায়। তো এই 5 লাখ টাকা হলো ম্যাক্সিমাম লিমিট, সেটা এক্সেমশন পাবে। তো তাহলে দেখা গেল বলা হচ্ছে লাল কালিতে লেখা আছে হুইচ এভার ইজ লোয়ার, মানে যেটা কম সেটা এক্সেমশন পাবে। যেটা কম সেটা এক্সেমশন পাবে। আপনারা জানেন যে এনবিআর কিন্তু আপনাকে দেওয়ার সময় কমটা দিবে, আবার সে নেওয়ার সময় এনবিআর তখন কিন্তু বেশিটা নেবে। এটা কিন্তু একটা প্রচলিত ধারণা, এই আর কি, যেটা ন্যূনতম করের কনসেপ্ট যেটা বলেন। হোয়াট এভার, আমরা যেটা বলছিলাম যে মিনিমাম যেটা হলো দুইটা, এখানে আবার আমি একটু রিপিট করছি, এখানে আপনার দুইটা অপশন আছে। 1/3 অফ টোটাল স্যালারি 15,86,000 1/3 হলো 5,28,667 টাকা। আরেকটা হলো ম্যাক্সিমাম লিমিট হলো 5 লক্ষ টাকা। হুইচ এভার ইজ লোয়ার, লোয়ার কোনটা এটা আমার দেওয়া আছে, এটা আপনাকে ম্যানুয়ালি একটু করে নিতে হবে যে কোনটা লোয়ার, সেটা আপনাকে ক্লিক করে নিতে হবে। যেহেতু এখানে 5 লক্ষ টাকা লোয়ার, সেজন্য আমরা 5 লক্ষ টাকা নিয়ে নিলাম। এখানে নেওয়াতে এখানে অটো চলে আসছে, এখানে অটো চলে আসছে 5 লক্ষ টাকা, এখানে অটো চলে আসছে। তার মানে আমরা এখানে হলো এটা আউটার কলাম বা মেইন কলাম, এগুলো হলো ইনার কলাম। মেইন কলামে অটো চলে আসাতে কি হলো, 5 লক্ষ টাকা অটো আপনার মাইনাস হয়ে গেছে, যেটা আমি ওই অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার অ্যাজ পার রুলস অনুযায়ী বা পলিসি অনুযায়ী যেটা আমি নিয়ে নিলাম। কত হলো, নেট ট্যাক্স পেবল হলো মাইনাস হয়ে গেল 15,86,000 থেকে 5 লক্ষ মাইনাস হয়ে যাওয়াতে 10,86,000 হলো। দেখতে পাচ্ছেন এটা, আমরা এটাকে একটু কালার করে দিতে পারি, কালার করে দিলাম, এখানে একটু কালার করে দিই। এটা বলা হচ্ছে নেট ট্যাক্স, নেট ট্যাক্সেবল ইনকাম, এটা বের হলো। তো অটো, এটা কিন্তু আপনার কিছুই করা লাগবে না, জাস্ট আপনি মিনিমামটা নিয়ে নেবেন, অটো চলে আসবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখানে কি কারো কোশ্চেন আছে কিনা এতটুকুর মধ্যে, যতটুকু আমরা আলাপ করলাম নেট ট্যাক্সেবল ইনকাম, এখানে কারো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। না, কোনো কোশ্চেন নেই ভাই। থ্যাংক ইউ বাবুল সাহেব, থ্যাংক ইউ। আর কারো, আর কেউ বলবেন কিনা যে কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের বাবুল সাহেব প্রথম ক্লাসেও ছিলেন, আশা করি এটা ভালো বুঝতে পারছেন। নাই ধরে নিচ্ছি, আর যেহেতু এটা খুব কঠিন কোনো আলোচনা না, জাস্ট লিঙ্কটা ধরায় দেওয়া, এটা একটু আপনাদের একটু হয়তো লিঙ্কটা পাঠালেও বুঝতেন, কিন্তু নিজে নিজে বুঝতে একটু কষ্ট হতে পারে যারা অ্যাডভান্স না বা এটা ইউজ টু না, যারা নতুন।
হ্যাঁ, যারা প্র্যাকটিস করার সুযোগ পান নাই, সবাই তো আর অ্যাকাউন্টেন্ট না যেটা পেরুলটা দেখার বা প্র্যাকটিস করার সুযোগ পান। হ্যাঁ, একজন আইনজীবী হতে পারে, সে এটা প্র্যাকটিসের সাথে না, মানে এ, পরিচিত না, এই জন্য তার জন্য এটা অন্য ট্রেকের হতে পারে, সেটা প্র্যাকটিস না করলে তার জন্য একটু কঠিন হবে আর কি। আর বাকি যারা প্র্যাকটিস করেন তারা সহজেই বুঝে যাবেন আর কি। এনিওয়ে, আমরা এখন কি করলাম, ওই নেট ট্যাক্সেবল ইনকামটা বের করলাম, এটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল, বের করে নিলাম। এখন কি দেখতে হবে যে ওই এমপ্লয়ির মিস্টার এক্স এর যে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা। আপনি যখন একজন অ্যাকাউন্টস ম্যানেজার হবেন বা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হবেন, হেড অফ অ্যাকাউন্টস হবেন, হোয়াট এভার দ্য পজিশন ইজ, আমাদের কিন্তু দায়িত্ব, আপনার দায়িত্ব হলো যে আপনার আন্ডারে, পেরুলের আন্ডারে যত এমপ্লয়িজ আছে, ওই এমপ্লয়িজের আপনার স্যালারি ট্যাক্স ডিডাক্ট করার আগে তার কাছ থেকে সমস্ত ডেটাটা চেয়ে নিতে হবে, যে আপনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে সেটা আপনাকে জানা, মানে যেটা আইনের মধ্যে যেটা ওনার, হ্যাঁ, সেটা ইনভেস্টমেন্ট নেওয়া, কোনো কোনো খাতে তার এআইটি কাটে কিনা, তার গাড়ি আছে কিনা, কোনো এফডিআর আছে কিনা, ডিপিএস আছে কিনা, সঞ্চয়পত্র আছে কিনা, এই বিষয়গুলো তাকে, সে যদি স্মার্ট হয় তাহলে সে নিজ থেকেই আপনাকে দিবে যে আমার আছে, আপনি ট্যাক্স ডিডাক্ট করার আগে আমার সাথে আপনি অবশ্যই এই ডকুমেন্টগুলি বুঝে নিবেন বা আমি আপনাকে দিয়ে যাব। হ্যাঁ, সে যদি হয়, মানে কি বলে, পাংচুয়াল হয় বা সে সিনসিয়ার হলে সে নিজেই দিয়ে দিবে, নিজেই সে অ্যাকাউন্টসে বসে, পেরুলে বসে বলে দিবে যে ভাই আমার এই এই ডকুমেন্ট আছে, এই ইনভেস্টমেন্ট আছে, দয়া করে আমার ট্যাক্স ক্যালকুলেট বা কম্পিউট করার আগে, ডিডাক্ট করার আগে আমার কাছে এটা মাইনাস করে আমাকে করবেন, ডিডাক্ট করবেন। হ্যাঁ, তো আমরা এইভাবে কাজ করে আসছি, এটাই নিয়ম। তো তার কাছে আমরা নিজেরাও, সে যদি ধরেন যে এটা কনসার্ন বা ইউজ টু না হয়ে থাকে, সে যদি ধরেন যে আগের কোম্পানি, যে কোম্পানি চাকরি করতো সেটা জানে না, অথবা সে নতুন এমপ্লয়ি, সেটা বুঝে না, তার বেলা কি হবে? তার বেলা অবশ্যই এই যে অ্যাকাউন্টস ম্যানেজার, আপনার দায়িত্ব হবে, অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার দায়িত্ব হবে, বা আপনার অ্যাডভাইজার হিসেবে আপনার দায়িত্ব হবে যে তার কাছ থেকে এই ডকুমেন্টগুলি বুঝে নেওয়া, যে আপনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে। সিমিলারলি আমরা এই পার্টে যাওয়ার আগে আমরা আগে নিজেরা জেনে নিব যে তার ইনভেস্টমেন্ট লিমিটটা কত। এই যে আমরা লিখছি রিবেট অন ইনভেস্টমেন্ট লিমিট এন্ড অ্যালাউন্স, হ্যাঁ, অ্যাজ পার 6th শিডিউল পার্ট 3 অনুযায়ী, যে কত, 3% অফ টোটাল ইনকাম, যেটা দেখেন তো, 3% অফ ট্যাক্সেবল ইনকাম, যেটা ওই যে যেটা দিদার ভাই যেটা আলাপ করতেছিলেন, যে তার যদি মিনিমাম ট্যাক্স অথবা তার যদি ওই চূড়ান্ত কর দায় থাকে, ওটা বাদে হবে, যেটা হলো আমরা 3% নিব, হলো নেট ট্যাক্সেবল ইনকামের 3%টা নিব। ঠিক আছে, এই 10,86,000-এর 3% কত হয়? 32,580, যেটা, হ্যাঁ, 3% অফ টোটাল টোটাল ইনকাম, যেটা এটা আসলো। আরেকটা অপশন আছে হলো ম্যাক্সিমাম লিমিট, যেটা, হ্যাঁ, ম্যাক্সিমাম লিমিট হলো যদি ভুল না করে থাকি 10 লক্ষ টাকা ম্যাক্সিমাম লিমিট। আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আমাদের যে ভদ্রলোক, আমার ওনার এটা রিয়েল ফাইল, তার ডিপিএস ছিল, আপনারা জানেন ডিপিএস এর উপর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে, ডিপিএস ছিল হলো 1,20,000 টাকা। হুম, 1,20,000 এটা হলো তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, এটা লেখা আছে ডিপিএস, হতে পারে সঞ্চয়পত্র থাকতে পারে ওই পিরিয়ডে সে শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারে। হ্যাঁ, আর অন্যান্য যেটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, যেটা ইনভেস্টমেন্ট অপশন, যেটা সেখানে যদি সে ইনভেস্ট করে তাহলে এটা টোটালটা যোগ হবে। এই ভদ্রলোকে শুধু ডিপিএস ছিল বলে আমরা 1,20,000 দিয়ে এই প্রবলেমটা আমরা দেখালাম যে এটা কিভাবে এটা ক্যালকুলেট করতে হয়। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 1,20,000 এই ভদ্রলোকে মিস্টার এক্স এর, তো দেখা গেল যে এটা 15%, এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% ফর্মুলা দেওয়া আছে, বা আপনারা ফর্মুলাটা চেক করে নেবেন। এটা টাইম টু টাইম, যেটা দিদার ভাই যেটা বলছিলেন যে এটা ইনকাম ট্যাক্স প্রত্যেক বছরই চেঞ্জ হয়, কোনো একটা হয়তো বা পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেলে এটা খেয়াল করে নিতে হবে আর কি। এই জায়গাটা দেখা গেল আমাদের এটা 15% আছে, গত কয়েক বছর থেকে 15%। 15% কত হয়? 1,20,000-এর 18,000 টাকা। আবার এখানে খেয়াল করতে হবে যে যদি ওই ব্যক্তির ডিপিএস টা 1.5 লক্ষ যদি হয়ে থাকে, আমরা ম্যাক্সিমাম, আমরা তো এটা শিখে আসছি গত আজকে সহ 4 দিনের যে ক্লাস, আমরা কিন্তু এটা শিখে ফেলছি যে ডিপিএস এর জন্য ম্যাক্সিমাম লিমিট কত। আমরা জানি ডিপিএস এর জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ 1,20,000 টাকা বা মান্থলি 10,000 টাকা হিসেবে সে ইনভেস্টমেন্ট করতে পারে, এবং অ্যাকর্ডিংলি সে স্লেবের মধ্যে
রিবেট নিতে পারে। তো সো তার ডিপিএস 1,20,000 আছে, আমরা 1,20,000-এর উপরেই 15% ধরে 18,000 টাকা যেটা আসলো যেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা রিবেট যেটা নিতে পারবে। তা আমরা এখন দেখব যে এই তিনটার মধ্যে এক হলো 3% অফ টোটাল ইনকামের একটা, আরেকটা হলো ম্যাক্সিমাম লিমিট হলো 10 লাখ, আরেকটা হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেটা 18,000। এই তিনটার মধ্যে কি লিখছি আমরা, হুইচ এভার ইজ লোয়ার, যেটা ছোট সেটা আপনি সুযোগ পাবেন। এটা মাথায় রাখবেন, যেটা ছোট। তার মানে আমরা এই তিনটের মধ্যে অবশ্যই 18,000 ছোট, আমরা 18,000 টাকাকে এটা লিঙ্কটা দেওয়া আছে, এই ক্ষেত্রে 18,000 দেওয়া বলে আমরা এটা লিঙ্কটা নিয়ে নিছি। আপনি বলছিলাম যে আমাদের 5% থেকে 10% কাজ ম্যানুয়ালি করে নিতে হবে, সেটা আপনাকে একটু আইনগুলি বুঝতে হবে। আইন না বুঝলে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না বা এটা এক্সিকিউট করতে পারবেন না। যদি আমি এই শীটটা আপনি যদি ফলো করেন 100%, তাহলে কিন্তু ভুল করবেন। হ্যাঁ, হয়তো এই বছর হয়ে যেতে পারে বা কিছু কিছু এরিয়া ঝড়ে বক মারতে পারে যে মিলে গেছে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল এটা যদি 9,000 হয়, 10,000 হয়, 15,000 হয়, 20,000 হয়, তাহলে এটা ঠিক আছে। কিন্তু কথার কথা এটা আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আপনার 40,000 হয়ে গেল, তখন কিন্তু আপনি 40,000 পাবেন না এই কলামে থাকলে। তখন পাবেন কত, ছোটটা 32,580। তো ওই ক্ষেত্রে যদি এটা লিঙ্কটা অটো নিয়ে নেয় 40,000, তাহলে কিন্তু এটা ক্যালকুলেশনে আপনার মেথোডোলজিতে ভুল হয়ে যাবে, আইনসঙ্গত হবে না। এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে, আইন বুঝতে হবে এবং এই ফর্মুলাটা লিঙ্কটা দেখে নিতে হবে অ্যাকর্ডিংলি। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো এই ক্ষেত্রে আমাদের হুইচ এভারেজ লোয়ার মানে 18,000 টাকা, এই তিনটের মধ্যে 18, এখানে লিঙ্কটা দেওয়া আছে, চলে আসছে অটোমেটিক্যালি, এখানে লিঙ্কটা দেওয়া আছে, চলে আসছে এখানে 18,000 টাকা। তার মানে আমাদের রিবেট পাবে কত, এই মিডিল প্যারাগ্রাফে রিবেট পাবে হলো 18,000 টাকা, তার সর্বোচ্চ সে পেতে পারে। এখন আমরা রিবেট বের করলাম। প্রথমে আমরা আপনার নেট ট্যাক্সেবল ইনকাম বের করছি, ট্যাক্সেবল ইনকাম বের করে নিলাম, রিবেট বের করলাম। এখন আমরা কি ক্যালকুলেট করব, যে তার ট্যাক্স ক্যালকুলেট করব। হ্যাঁ, তার যে ইনকাম যেটা এই 10,86,000 উপরে সে ট্যাক্স কত আসে। হ্যাঁ, এবার আপনার দেখেন স্লেভ কিন্তু আমাদের 3,75,000 টাকা। এটা আবার আপনার কনফিউজ হবেন না, এটা জানেন যে আমাদের 3,50,000 টাকা হলো গতবার পর্যন্ত ছিল, মানে 30/6/2025, 24-25 অর্থ বছর এবং অ্যাসেসমেন্ট ইয়ার হলো 25-26। আমরা যখন এই বছর ট্যাক্স ক্যালকুলেট করব নতুন কোন আগামী বছরের জন্য, তখন কিন্তু 3,50,000 থাকছে না। এক্ষেত্রে কি 3,75,000, এটা আপনারা পরিপত্রে তারপরে বিভিন্ন ভাবে আপনি জানবেন। এটা হলো নতুন স্ল্যাব হলো 3,75,000 টাকা। এটা কিন্তু আপকামিং এর জন্য বা চলমান ফাইন্যান্সিয়াল ইয়ার, রানিং ফাইন্যান্সিয়াল ইয়ার এবং নেক্সট অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য 3,75,000, এটা আপনারা জানেন। তো 3,75,000-এর জন্য কত, 0%, 0 আসছে ট্যাক্স। এইভাবে স্ল্যাব অনুযায়ী হলো 3 লক্ষ টাকা, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, 30,000 টাকা, পরবর্তী নেক্সট 4 লাখ টাকার উপরে 15%, 60,000 টাকা, এবং পরবর্তী আপনার ব্যালেন্স, যেহেতু এটা 10,86,000, ব্যালেন্সের উপরে 20% এস পার স্ল্যাব অনুযায়ী 2,200 টাকা। এগুলি সব ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, এটা সব ফর্মুলা দেওয়া আছে, দেখেন ফর্মুলা দেওয়া আছে। তাতে দেখা গেল কত, আমাদের টোটাল গ্রোস ট্যাক্স আসছে হলো 90,200। এই যে ফর্মুলাটা দেওয়া আছে, লিঙ্ক সামেশন করা আছে, লিঙ্ক দেওয়া আছে। 92,200 টাকা তার গ্রোস ট্যাক্স পেয়েবল। হ্যাঁ, এখানে দেখেন, আপনি খেয়াল করবেন একটা বিষয়, যে এখানে টোটাল মিললো কিনা, এই 10,86,000, আর এখানে দেখেন আমাদের নেট ট্যাক্সেবল ইনকাম 10,86,000, এটা খেয়াল করবেন। আর পার্সেন্টেজটা খেয়াল করে নেবেন যে পার্সেন্টেজ আপ টু ডেট কিনা। হ্যাঁ, পরের বছর ইউজ করলে যদি এটা কম বেশি হয়, তখন কম বেশি করে দিতে হবে আর কি। আপনারা চাইলে এই বছর যারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করবেন, এই 25-26-এ যারা, তারাও কিন্তু এই ফরম্যাটটা ফলো করতে পারেন। শুধু এখানে কি 3,75,000-এর জায়গা 3,50,000 করে নিবেন। আর পরের 1 লাখ, এখন যে স্লেব আছে এক্সিস্টিং, যেটা 1 লাখের জন্য 5%। হ্যাঁ, তারপরে স্লেব অনুযায়ী পার্সেন্টেজটা বসায় দিলে এটা আপনি কিন্তু করতে পারবেন, এটা দিয়েই পারফর্ম করতে পারবেন বা এক্সিকিউট করতে পারবেন। যাই হোক, আমরা দেখে ফেললাম যে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 10,86,000 টাকা, আর এখানে আমাদের টোটাল গ্রস ট্যাক্স আসলো 92,200 টাকা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো হলো কি, গ্রস ট্যাক্স থেকে কি আমরা লেস করব হলো কি
রিবেট বা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা ওই যে 18,000 টাকা বের করে নিছিলাম আমরা আগেই, এই 18,000 টাকা আমরা মাইনাস করবো এটা, তাই না? মাইনাস করাতে দেখা গেল কত, নেট ট্যাক্স পেয়েবল ফর দ্য ইয়ার, এটা থেকে মাইনাস করা আছে অটো 3 লক্ষ, সরি 74,200 টাকা নেট ট্যাক্স পেয়েবল। এখন আফটার আফটার রিবেট আর কি। তো এখন দেখতে হবে যে রিবেটের পর আমরা 74,200 টাকা আমরা ট্যাক্স পে করতে হবে। তা আমরা কিন্তু ওই এমপ্লয়ির আগে থেকে আমরা ইনফরমেশন বা ডকুমেন্ট নিতে হবে বা নিয়ে রেখেছি কি, সেও ইনফর্ম করছে আমার একটা গাড়ি আছে, গাড়ির এগেনস্টে সিসি অনুযায়ী যে তার ধরেন যে 15 সিসির একটা গাড়ি আছে তার, সে 25,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স বা এআইটি দিয়ে আসছে, আপনাকে কাগজও প্রোভাইড করছে। তখন কিন্তু এই যে অ্যাকাউন্টস ম্যানেজার বা অ্যাকাউন্টস ইনচার্জ, পেরোল ম্যানেজার, পেরোল ইনচার্জ হিসাবে আপনার দায়িত্ব হবে যে তার ওই মিস্টার এক্স এর যে পেবল ট্যাক্স আসে ওইখান থেকে 25,000 টাকা আপনার রিবেটটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দেওয়াতে দেখেন কত হলো, নেট ট্যাক্স পেবল ফর দ্য ইয়ার আফটার রিবেট কত হলো, এই 74,200 থেকে 25,000 মাইনাস করাতে অটো চলে আসছে 49,200 টাকা। তার 49,200 টাকা হলো তার একটা সারা বছরের, হ্যাঁ, নেট ট্যাক্স পেয়েবল ফর দ্য ইয়ার, সারা বছরের জন্য এই ট্যাক্সটা আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা 12 মাসে এটাকে 12 দিয়ে ভাগ দিই। দেখেন এটাকে আমরা জি40 হলো 49,200 টাকা, একে আমরা 12 দিয়ে ভাগ দিব, 12 দিয়ে এটা হলো অ্যানুয়ালি। এবার আমরা মান্থলি বের করলাম, মান্থলি এভারেজ ট্যাক্স পেয়েবল হলো 4,100 টাকা। তার মানে আমরা মিস্টার এক্স এর আমরা যখন স্যালারি দিব আগেই আমরা তাকে জানিয়ে দিব যে আপনার এই যে ক্যালকুলেশন করেছি আমরা, এটা এই অনুযায়ী আপনার ট্যাক্স আপনার ওই 1,22,000 থেকে আমরা ট্যাক্স কেটে রাখবো হলো 4,100 টাকা। বাকি ব্যালেন্স যেটা এটা আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিব অথবা কোম্পানির পলিসি অনুযায়ী এটা দিয়ে দিব। এই হলো ট্যাক্স ক্যালকুলেশনের বা কম্পিটিশন অফ ট্যাক্স ক্যালকুলেশন। এটা আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এই মোটামুটি যে এটার একটা সংক্ষিপ্ত আলোচনা দেখালাম, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আর কেউ যদি না বুঝে থাকেন কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করুন দয়া করে, আপনারা রাশেদ কোশ্চেন ভাই, করুন। আমার জি বাবুল বলুন। কোশ্চেনটা হচ্ছে মানে করমুক্ত করমুক্ত আয়ের সীমার ঊর্ধ্বে আয় রয়েছে এমন করদাতা প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়োজিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ আয়করের চেয়ে কম, শূন্য অথবা ঋণাত্মক হলেও তাকে প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে। জি এইটা বলতেছি। সেক্ষেত্রে মানে আমার যদি ক্যালকুলেশনে এই যে মাসে 4,100 টাকা হইছে, আচ্ছা এখানে আচ্ছা, যেটা আমি হ্যাঁ বলছে হ্যাঁ আপনার কোশ্চেনটা মনে বুঝতে পেরেছি। যদি জি, তার ধরেন যে ওনার স্যালারি বেশি বলে আমরা এই 4,100 টাকা মাসে আসছে, আমি ধরলাম যে আপনাকে আমি ইয়ে করি, আমি যদি কোশ্চেনটা বুঝে থাকি, ধরেন ওনার স্যালারি হলো 45,000, 45,000, দেখেন কি দাঁড়ায়, 45,000 হলে পরে তার ধরে নিলাম এখানে তার ওই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স তার এখানে আপনার কোশ্চেনটা তো এটাই তাই না, যে ঋণাত্মকও যদি হয় মিনিমাম ন্যূনতম ট্যাক্সটা পে করতে হবে। তার হবে। মানে 1/3 হলো এটা অটো চলে আসছে। আর ম্যাক্সিমাম লিমিট এখানে এখানে পাবে হলো সে ছোটটা পাবে, ছোটটা পাবে 1,95 পাবে, 3,90,000। এই যে আপনার যে ফর্মুলা এটা আশা করি এখানে হয়ে যাবে। আশা করি এখানে হবে অ্যান্সারটা 3,90,000। আচ্ছা আমি এটা এর আগে একটু যাই। আপনি বাবুল আপনি যেটা বলছেন আমি এটা দেখাচ্ছি লাইভ। এর আগে যদি আমি ডেটাটা ইরেজ করে ফেলি তাহলে কিন্তু আর এইখানে যাওয়া ডিফিকাল্ট হবে। আমরা যে 1,22,000 ছিল, এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বুঝতে, কারো আমি তারপর বাবুল আপনার অ্যান্সারে যাচ্ছি, দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি আমি, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের এখানে, হ্যাঁ এখানে কারো কোশ্চেন আছে কিনা এটা একটু বলুন আপনারা। দেন আমি ওই বাবুল সাহেব যে কোশ্চেন রাখলেন, যদি তার নেট ট্যাক্স পেবল যদি 3,000 হয় বা ঋণাত্মকও যদি হয় ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা নেওয়ার পরে, তাহলেও তাকে ওই ন্যূনতম
এরিয়া ভেদে তাকে ট্যাক্সটা দিতে হবে। আমরা ওটা দেখাবো। ওইটা দেখানোর আগে এখানে কি কারো কোশ্চেন আছে কিনা, আর বুঝতে কোনো অসুবিধা আমি হয়েছে কিনা? আমি দীপেন্দ্র বল একটা প্রশ্ন করছি। জি দাদা বলুন প্লিজ। সেটা হলো, যদি উনি 2 লক্ষ টাকা যদি সঞ্চয়পত্র কেনা থাকতো, তাহলে কি সেটা ইনভেস্টমেন্ট রিবেটের মধ্যে আসতো? হ্যাঁ অবশ্যই। না, কেন থাকলে হবে না, মানে এই যেটা ওই পিরিয়ডে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি সে সঞ্চয়পত্র কিনে, তাহলেই শুধু ওই বছরের জন্য সে রিবেট পাবে। সে সে যদি এটা গতবার নিয়ে থাকে, সে ফর এক্সাম্পল সে এই সঞ্চয়পত্রটা কিনলো কত, যে ধরেন যে জুলাই মাসের 10 তারিখে 2024 সালের জুলাই 10 তারিখে, তার মানে সে তো এটা গতবার নিয়ে ফেলবে, এটা আর এই আপকামিং ইয়ারে তো পাবে না, তাই না? কিন্তু কিন্তু সঞ্চয়পত্র তো চূড়ান্ত করার আওতায়, সেই জন্য কি এটা ইনভেস্টমেন্টও আসবে নাকি রিবেটের আওতায়? হ্যাঁ সঞ্চয়পত্র আসবে, তবু আসবে, সঞ্চয়পত্র রিবেটে আসবে। আরো কোনো কোশ্চেন আছে এখানে? না হলে আমি যে বাবুল সাহেবের কোশ্চেনটাতে যেতে চাই, মানে যদি ওই রিবেট নেওয়ার পরে যদি ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক অথবা অল্প কিছু ট্যাক্স আসে, তাহলে কি হবে, আমি ওই কোশ্চেনটা দেখাবো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি ধরে নিচ্ছি আর কারো কোশ্চেন নাই। আমি যেটা দেখাচ্ছিলাম যে সে মিস্টার এক্সের স্যালারি হলো 45,000 টাকা, তাহলে কি দাঁড়াবে, তার 45,000 টাকা যদি হয়, এখানে হবে তার ছোটটা পাবে সে 1/3, 1,95,000 মাইনাসে 3,90,000 থাকবে। আর এক্ষেত্রে 11,000 টাকা সে ধরলাম যে তার 10,000 জায়গায় 5,000 টাকা করে তারই আছে, ওই এটা ডিপিএস আছে 60,000 টাকার উপরে। ধরলাম 60,000 টাকার উপরে ডিপিএস 9,000 টাকা সে পাবে। এখানে 9,000 টাকা, এই যেটা বলছিলাম ম্যানুয়ালি ছোট কিছু কাজ করে নেওয়া লাগে, এই জায়গাটা একটু কাজ করলেই হবে। সে 3,75,000 0%, আর হবে পরের ধাপে আসে আপনার 3,90,000 মাইনাস হলো 3,75,000। এই দেখেন এখানে প্রথম 3,75,000 তো জিরো, 0%-এ 0 টাকা। আর পরের 15,000 টাকার উপরে 10%-এ 1,500 টাকা। তার মানে দেখেন টোটাল ইনকাম কিন্তু 3,90,000, তার ট্যাক্স আসলো কত, গ্রস 1,500 টাকা। 1,500 টাকা, এই ক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট সে অ্যালাউন্স পাচ্ছে হলো আরো 9,000 টাকা। হ্যাঁ 9,000 টাকা, তাতে কি তাকে সে উল্টা আরো কি হয়, মাইনাস হয়ে যায়, 7,500 টাকা মাইনাস হয়ে যায়। তবুও তার ওই, আমি ধরলাম তার গাড়ি নাই, হ্যাঁ ধরলাম, তবুও তাকে এক্ষেত্রে ওই 5,000 টাকাই মিনিমাম ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, বা আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম, সে 55,000 টাকা নিলে কি হয় দেখেন, 55,000 টাকা নিলে হয়, এই যে এটা একটু দেখেন, 55,000 টাকা নিলে তার গ্রস ট্যাক্স লাইবিলিটি আসে হলো 10,167 টাকা। ঠিক আছে বাবুল, দেখেন 10,167 টাকা হয়। তো এই ক্ষেত্রে সে রিবেট নিচ্ছে কত, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স 9,000 টাকা। তাহলে নেট ট্যাক্স পেবল আসে কত, 1,100। আমি ধরলাম গাড়ি তার নাই, হ্যাঁ যেহেতু সে ছোট এমপ্লয়ি, মাঝারি লেভেলের নাই ধরলাম, হ্যাঁ গাড়ি নাই তার, গাড়ির ট্যাক্স নাই। তাহলে দেখেন যে রিবেট নেওয়ার পরে তার 1,167 টাকা আসে। এখন যেটা বাবুলের কোশ্চেন যেটা, তাহলে কি সে 1,167 টাকাই দিবে? না, তাকে এখানে একটা ঘর করে নিব আমরা। ওই ক্ষেত্রে যে লিখবো কত, মিনিমাম ট্যাক্স তার 5,000 টাকা, তাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। 3,000, 4,000, 5,000। হ্যাঁ মিনিমাম ট্যাক্স কত হবে, অ্যানুয়ালি 5,000 টাকা। ঠিক আছে, নেট ট্যাক্স 5,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে তার আমরা ধরে নিচ্ছি যে এখানে কিছু নাই, তাহলে এটা তার এই ক্ষেত্রে কিছু নাই, আমরা তার এটাকে 12 দিয়ে ভাগ দিব, 5,000 ভাগ 12, তাতে হয় 417 টাকা। তাকে মান্থলি 417 টাকা করে কাটতে হবে এই ক্ষেত্রে স্যালারি দেওয়ার আগে। ক্লিয়ার কিনা বাবুল, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে তাহলে তো আমি যদি এই কথা যদি কার্যকরী হয়, তাহলে তো জি আমার ওই 1,50,000 টাকার উপরে 1 টাকা থাকলে তাকে ট্যাক্স দিতে হবে।
3,50,000 টাকার উপরে 1 টাকা থাকলেও তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে এরিয়া অনুযায়ী। যদি ঢাকা সিটি এটাই কর্পোরেশন হিসাবে আমরা 5,000 টাকা সর্বোচ্চ। ধরে নিই। জি জি। আচ্ছা, ঠিক আছে বস, ক্লিয়ার হলো। জি, থ্যাংক ইউ আপনাকে কোশ্চেন রাখার জন্য। আর কারো কোনো কোশ্চেন আছে কি এই প্রসঙ্গে? আমাদের পার্টিসিপেন্ট তো সবাই আছে আশা করি, নাকি? আর কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। যে এটা আমরা প্রথম ক্লাসেও আমরা প্রথম ব্যাচেও একটু আলাপ করছিলাম, আমার মনে হয় যে অনেকেরই এটা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, এটা আমি লিঙ্কটা শেয়ার দিয়ে দেবো গ্রুপে, আমাদের কোঅর্ডিনেটর সাহেব শেয়ার দিয়ে দিবে, এটা আপনারা পেয়ে যাবেন। আর আগামী ক্লাসে আমরা ওই অনলাইনে রিটার্ন ফাইলিংটা দেখাবো, আপনারা অবশ্যই অ্যাটেন্ড থাকবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই আজকে পর্যন্ত যা শিখলাম এটা অনলাইনে কাজ করার জন্য আগামী ক্লাসটা সোমবার মেবি 29 তারিখ, এটা খুবই ইফেক্টিভ হবে। এই ক্লাসটা অবশ্যই আপনারা মিস করবেন না। তো আর কারো কোনো কোশ্চেন কি আছেন? দিদার ভাই আছেন নাকি? আর আপনাদের আবার একটু আমি করতেই চাই, মনে করে দিতে চাই, আপনাদের যদি নেটওয়ার্কে কোনো বন্ধু বান্ধব, কলিগ, সিনিয়র জুনিয়র যারাই হোক না কেন, কেউ যদি ওই জয়েন করতে চায়, যে অনলাইনে রিটার্ন ফাইলিংটা আসলে এটা একটা সময় উপযোগী এটা টপিক, এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। প্র্যাকটিস করতে গেলে আপনার যদি আমরা অ্যাকাউন্টেন্ট হই, প্র্যাকটিশনার হই, অ্যাডভাইজার হই, যে পজিশনে হয় না কেন, আমাদের কিন্তু এটা খুবই দরকার, এই ট্যাক্স কম্পিটিশনটা। এবং অনলাইনে আজকে আমরা অ্যাসেসমেন্ট ফিজিক্যালি দেখালাম, আমরা স্যালারি ট্যাক্সটা আমরা দেখালাম, কম্পিটিশনটা এক্সেল শিটের মাধ্যমে দেখালাম। এটা আপনারা এই লিঙ্কটা দিয়েও আপনারা অনেক কাজ করতে পারবেন আর কি, আশা করি। তো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে আজকে শেষ করতে চাই। দিদার ভাই মনে বের হয়ে গেছে। দিদার স্যার নাই ক্লাসে, আর বাকি যারা আছে সবাই সম্ভবত বুঝতে পেরেছে সবকিছু, এই জন্য কোনো হ্যান্ড রেজ নেই বা কোনো কোশ্চেন নেই। তাহলে আজকের মতো আমরা বিদায় নিতে পারি। জি, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ যে আমাদের গত 4 দিন আমাদের সাথে কন্টিনিউ করলেন। আগামী দিন আমাদের লাস্ট ক্লাস, সেদিন আমরা শেষ করব অফিসিয়ালি, এবং আশা করি আমরা এই কোর্স থেকে উপকৃত হয়েছি। তারপরে কারো আজকে যদি কোশ্চেন যেটা যদি থেকে থাকে, আমরা আগামী দিন অবশ্যই প্রথম সেশনে কোশ্চেন নিব 10 মিনিটে। দাদা কিছু বলবেন? আমি একটু বলতে চাচ্ছি যে ক্যাপিডিএন এর ঢাকা অ্যাড্রেসটা কোনটা? এটা আমাদের হলো 14/2 তোপখানা রোড, সেগুনবাগিচা, বা প্রেস ক্লাবের অপোজিটেই, মেট্রো রেল যে সচিবালয় মেট্রো রেলের ঠিক উল্টা পাশে বিএমএ ভবনের। চিটাগাং কোনো শাখা আছে? না দাদা, আমরা এখনো চিটাগাং যাই নাই, আমাদের ইচ্ছা আছে, যেহেতু ঢাকাতে। দাদা আমি অফিসিয়ালি ফিজিক্যালি একটু ভিজিট করবো, দেখবো আর কি, মানে আচ্ছা সামনাসামনি আলাপ করবো তাহলে। হ্যাঁ দাদা, আপনি ওই যে আমাদের প্রথম ব্যাচে আপনি ছিলেন, প্রথম ব্যাচে সার্টিফিকেশনটা আপনাকে যদি আমরা ফিজিক্যালি দিতে পারি, এটা আমাদের জন্য রিয়েলি ইন্সপাইরেশন হবে এবং অন্যদের জন্য হবে। আমার 3জন ফলোয়ার আছে, তারা বলতে চায় আমার সাথে গিয়ে অফিসটা দেখবে এবং আপনার সাথে পার্সোনালি আলাপ করে আরো কিছু জানবে, তারপর তারা জয়েন করতে চায়। প্লিজ প্লিজ প্লিজ, ওয়েলকাম দাদা, ওয়েলকাম। এবং আমাদের কোঅর্ডিনেটর সাহেব নুরুজ্জামান সাহেবের সাথে কমিউনিকেশন করে আপনি অবশ্যই আসবেন। চায়ের দাওয়াত থাকলো এবং সবাইকে দাওয়াত থাকলো যে আসার জন্য আমাদের অফিসে। আমরা আস্তে আস্তে যাব, ওই ফিজিক্যাল অফিসেও আসবো। হ্যাঁ, ফিজিক্যাল ট্রেনিং এও আসতে হবে, কারণ এটা অনেকেই চাচ্ছে, দাবি করে। কিন্তু আমরা চাচ্ছি যে একটু সবাই যারা ব্যস্ত মানুষ আপনাদের মতো, তারা একটু সারাদিন কাজ করে যদি ঘরে বসেও যদি ট্রেনিংটা নিতে পারে বা আমরাও দিতে পারি, এটা বেশি ইফেক্টিভ হবে। আর আস্তে আস্তে আমরা বাড়াবো আমাদের পার্টিসিপেশনের বা আমাদের প্রচারণাটা একটু হোক, যেহেতু আমরা বলতেই পারেন নতুন একাডেমি আমরা। তো আমাদের উদ্দেশ্য শুধু মানি মেক করা না, এটা আমরা বারবার বলে আসছি। এটা আমাদের উদ্দেশ্য হলো এটা
প্রফেশনালদের নেটওয়ার্ক বাড়ানো। এই যে আজকে যারা নতুন তারা হয়তো বা কেপিডিএন একাডেমি সম্বন্ধে জানে না। কেএমএ প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড নেটওয়ার্ক একাডেমি, মানে আমরা এই একাডেমির মাধ্যমে আমরা নিজেরা শিখাচ্ছি। এর ফলে আমরা ভালো প্র্যাকটিশনার গ্রো করব, ভালো সোসাইটি গ্রো করব, যার ফলে আমরা ভালো ইকোনমিতে ভালো ইম্প্যাক্ট রাখতে পারবো এবং ট্রুলি নলেজ বেসড প্রফেশনাল যেন বের হয়ে আসে, এটা আমাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। তো আশা করি দাদা আমরা এটা ইয়েতে যাবো আস্তে আস্তে। আমাদের আপনারা সাথে থাকলে আমরা আরো সাহস পাবো এবং ভালো ভালো কোর্স অফার করব। আমরা অ্যাকাউন্টস এর উপরে নেক্সট একটা কোর্স দিব। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা অনেক দিকে ইয়ে করবো। আমরা এন্টারপ্রেনিয়রশিপ নিয়েও কাজ করব। হ্যাঁ, আমরা এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কাজ করব। থাকবো, আমরা ইনশাল্লাহ থাকবো, কারণ আমাদের আগ্রহ আপনাদের প্রতি অনেক বেড়েছে এবং সেটা ভবিষ্যতে আরো আগিয়ে নিব। থ্যাংক ইউ। অ্যাকাউন্টস এর যদি কিছু করেন তাহলে আমি খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা করব। আমরা হয়তো খুব শীঘ্রই অ্যাকাউন্টস এর উপরেও কোর্স দিব আর কি, অ্যাকাউন্টস অডিট। হ্যাঁ, আমরা যেহেতু প্রফেশনাল, আমরা এই লাইনেও আরো রিসোর্স পার্সন রাখবো। হয়তো একজন এফসিএ থাকবে, হ্যাঁ, যে অডিট এবং অ্যাকাউন্টস এর উপরেও স্কিলড। ঠিক আছে, আমরা তো রিয়েল লাইফে কাজ করি, যেহেতু আমি সিএ ব্যাকগ্রাউন্ডের, তো তারপরেও আমাদের আরো একজন কি রিসোর্স রাখবো যে কিনা আপনাদের আরো ডিটেল দিতে পারবে আর কি। এটা আমরা উপকৃত হব, আমাদের একাডেমি যারা পার্টিসিপেন্ট তারা উপকৃত হবে আর কি। তাহলে দাদা থ্যাংক ইউ ফর ইউর ইন্সপিরেশন। জি আমরা আছি আল্লাহর রহমতে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের জন্য পাথে হয়ে থাকবে। তো আমরা তাহলে সবাইকে বিদায় দিয়ে আল্লাহ হাফেজ, গুড নাইট আমরা শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।